প্রায় ৯ মাস পর দেশে ১ লাফের রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্ত। ২৪ ঘন্টায় শনাক্ত ৩,৫০০-এরও বেশি, মৃত্যু ১৮। আতঙ্ক নয়, মানতে হবে স্বাস্থ্যবিধি। অল্প কয়েকদিনের মধ্যেই ২% থেকে ২.৫% থেকে প্রায় ১৩%-এর উপরে চলে গেছে। এটা একটা ভয়াবহ জিনিসকে ইঙ্গিত করছে। নমুনা পরীক্ষা নিয়ে চরম বিশৃঙ্খলা, পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজির। করোনা রোগী যারা, এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আসে, তাদেরকে এখানে ১.৫-২ ঘন্টা ঘুরাচ্ছে। ওনারা বলছে ৯টা বাজে আসতে। আচ্ছা, আমি 9টা বাজে আসছি, এখন ওনারা স্যাম্পল নেবে 12টা বাজে। আমি ১৭ তারিখ টেস্ট করাই, ১৮ তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার ২০ তারিখ টেস্ট করাই, ২১ তারিখ আসে নেগেটিভ। আগের বারের নেগেটিভটা পরের বারের পজিটিভ হতেই পারে। ভাইরাল লোড কম থাকলে তো তখন নেগেটিভ আসবে, ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাভারের আমিনবাজারে গ্যাস পাইপলাইনে লিকেজ, দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলেনি চুলা। মধ্যরাতের আগে স্বাভাবিক হবে না পরিস্থিতি, জানালো তিতাস। ভারত বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। মোদির সফর নিয়ে বিতর্কিত মন্তব্য না করার আহ্বান ওবায়দুল কাদেরের। শহরের আমিনবাজারে গ্যাস পাইপলাইন লিকেজের কারণে দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলেনি চুলা। মধ্যরাতের আগে স্বাভাবিক হবে না এ পরিস্থিতি, জানিয়েছে তিতাস। এই মুহূর্তে পান্থপথ এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান। এ বিষয়ের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিক। রাব্বি, আমিনবাজারে যে গ্যাস পাইপের যে দুর্ঘটনা হয়েছিল, এই দুর্ঘটনার কারণে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা, যেমন আমি এখন আছি রাজধানীর পান্থপথ এলাকা এবং এখানে একটি রেস্টুরেন্টের সামনে আছি, এখানে যেটা দেখতে পাচ্ছেন তাদের আজকে সারা দিন কিন্তু এইভাবে মেইন যে গ্যাস না থাকার কারণে তিতাসের সংযোগ থাকার পরেও এখানে তিতাস গ্যাস না থাকার কারণে তাদের সিলিন্ডার দিয়ে রান্না চালিয়ে যেতে হয়েছে। আমরা এই যে রেস্টুরেন্টে এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, এখানে যারা যিনি আছেন দায়িত্বে, তিনি বললেন যে আসলে সকাল থেকে একেবারেই গ্যাস ছিল না, দুপুরে একেবারেই নয়, এবং সন্ধ্যার দিকে কিছুটা গ্যাস পাওয়া গেছে, এবং এর ফলে এই রেস্টুরেন্টে যেই পরিমাণ গ্যাসের প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না, এবং এই জন্য কিন্তু তারা এখনও পর্যন্ত সিলিন্ডার দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমি কয়েকটা বাসা বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখেছি একই অবস্থা। তারা যেটা বলছেন যে তাদেরও কিন্তু এভাবে ওভেনে, তারা কিন্তু এভাবে রাইস কুকারে করে তাদের ভাত রান্না করতে হচ্ছে, এবং বিকল্প পদ্ধতিতে তাদের বাসা বাড়িতেও কিন্তু এভাবে গ্যাসের সমস্যায় কিন্তু তাদের পড়তে হয়েছে। এবং যেটা আমরা জানিয়েছিল যে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই দুর্ঘটনা হয়েছিল সেই মেরামতের কাজ সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যাবে এবং সন্ধ্যা থেকে গ্যাস পাবে বাসা বাড়িতে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, এবং জানানো হচ্ছে যেটা যে এটা মধ্যরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে এই গ্যাসের যে সমস্যা এটা সমাধান হতে। তো এখনো পর্যন্ত আমি এখানে যেটা দেখেছি যে এটার প্রভাব কিন্তু এখানে পড়েছে। এই গ্যাস না থাকার কারণে এখানে দেখা যায় যে ক্রেতারা এসে কিন্তু ঠিকভাবে সার্ভিস পাচ্ছে না, কারণ তাদের যে খাবার রান্না করতে কিন্তু সময় নেওয়া হচ্ছে, এবং এই সিলিন্ডার দিয়ে কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে কিন্তু ঠিকমতো রান্না হচ্ছে না। এই ছিল এই সমস্যা খবর এখান থেকে। রাব্বি, সর্বশেষ তথ্য এখানে। গ্যাস সরবরাহের তথ্য নিয়ে পান্থপথ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এবার করোনা পরিস্থিতির খবর। দিনে দিনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ৯ মাসের রেকর্ড ছাড়িয়েছে। ২৫,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩,৫০০, আর মারা গেছেন ১৮ জন। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলেই পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। সবখানে অসচেতনতা আর স্বাস্থ্যবিধি মানার শিথিলতার এবার মাসুল দিচ্ছে বাংলাদেশ। ৩০ জুন ২০২০-এর পরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৫,৯৫৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয়েছে ৩,৫৫০ জনের দেহে। ফেব্রুয়ারিতেও যেখানে আক্রান্তের হার ছিল ৫% নিচে, সেখানে ৩ সপ্তাহ ব্যবধানে শনাক্তের হার ঠেকেছে ১৩.৬৯%। এদিন করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৮ জনের।
রোগী বাড়ছে, তাই ভিড়ও বাড়ছে হাসপাতালগুলোতে। শ্বাসকষ্ট না হলে ঘরে বসেই চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আক্রান্ত হয়ে যদি শ্বাসকষ্ট বেশি হয় তাহলে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলেই হাসপাতালে ভর্তি হবেন। মৃদু বা মাঝারি উপসর্গ নিয়ে অযথা হাসপাতালে এসে ভিড় না করে ঘরেই থাকুন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই করোনার লাগাম টানতে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সীমিত লকডাউন, যেটা ইকোনমিকে কম ক্ষতি করবে, এবং অনেক বেশি টেস্ট করে যারা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে ওদেরকে আইসোলেট করে ফেলতে হবে। এই দুইটা অ্যাকশনই হচ্ছে এখন প্রায়োরিটি অ্যাকশন। 118টি আরটিপিসিআর ল্যাব, 29টি জিন এক্সপার্ট ও 72টি র্যাপিড অ্যান্টিজেন সহ 219টি পরীক্ষাগারে এখন করোনা পরীক্ষা করা হচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পরীক্ষায় বিশৃঙ্খল দশা। নমুনা দিতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, নেই স্বাস্থ্যবিধির বালাই। কাউন্টারগুলোতে ভিড় করছেন সাধারণ রোগী বা তাদের স্বজনরাও। এসব ভোগান্তির মধ্যেই পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজিরও মিলেছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। করোনা টেস্ট করাচ্ছে। করোনা টেস্ট করানোর জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন করোনার উপসর্গধারীরা। এটা মূলত টাকা জমা নেওয়ার কাউন্টার। না, এরকম আলাদা কোনো লাইন নেই আমাদের। নমুনা দিতে সকাল 9টায় আসতে বলা হলেও সংগ্রহ শুরু হয় বেলা 12টায়। এই ভোগান্তির জন্য সাইনবোর্ড লাগাই দিলে সমস্যা কোথায়? করোনা রোগী যারা, এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আসে, তাদেরকে এখানে 1.5-2 ঘন্টা ঘুরাচ্ছে। এটা করোনার বুথ। এখানকার অবস্থা আরও ভয়াবহ। 72 ঘন্টা পরে এই রিপোর্টটা নিয়ে কি করব? এখানে নাম্বার দিয়েছে, কোনো সিস্টেম নেই। হাসপাতালের পরিচালক বলছেন তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার নলেজে আমি ওটা বুঝতে পেরেছি না, কারণ ওটা আলাদা করতে হবে, ওটা আলাদা, অবশ্যই আলাদা করতে হবে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজিরও কম নয়। 17 তারিখ টেস্ট করাই, 18 তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার 20 তারিখ টেস্ট করাই, 21 তারিখ আসে নেগেটিভ। এই মহামারী ঠেকাতে কোভিড পরীক্ষায় এখনো কেন শতভাগ শৃঙ্খলা ফিরছে না, সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। আগে যখন নেগেটিভ হয়েছে, এটা তো ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, তো যখন নেগেটিভ হয়েছে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়নি। ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় একই রিয়েজেন্ট ব্যবহার করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা মনিটরিং করা উচিত। এক এক প্রতিষ্ঠান এক একটা ফলো করে, এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা সমন্বয় তৈরি করা, এটা হলো এর একটা সমাধান। টেস্ট নিয়ে এমন ধোঁয়াশা ও বিশৃঙ্খলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। ভারত বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে দেখতে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার আদায়ে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে সরকার আলোচনা করবে বলে জনগণ প্রত্যাশা করে। ভারতের প্রধানমন্ত্রী এখানে কি সুবর্ণ জয়ন্তী পালন করতে আসছেন, নাকি পশ্চিম বাংলায় বাংলাতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রচারণা করতে আসছেন? পশ্চিমবাংলা পত্রিকাগুলো, ভারতের পত্রিকা, আমাদের দেশের পত্রিকায় সেই ধরনের ইঙ্গিতই আমরা পাচ্ছি যে মূলত তার এই ভিজিটের মূল লক্ষ্য হচ্ছে সেই সমস্ত মন্দিরগুলো তিনি পরিদর্শন করছেন, যে সমস্ত মন্দিরগুলোতে তাদের যে অনুসারী রয়েছে, তাদের যে ভোট পশ্চিমবাংলা রয়েছে, সেই ভোটের জন্যে তিনি চেষ্টা করছেন। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত, তাই বাংলাদেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন বা অন্য কোনো বিষয়ের যোগসূত্র নেই। মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না, এটাই আমরা আশা করি, এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি, কোনো বিশেষ ব্যক্তিকে নয়। পশ্চিমবঙ্গে নির্বাচন বা
অন্য কোনো বিষয়ের সাথে এর কোনো যোগসূত্র নেই। আঞ্চলিক যোগাযোগ আরও বাড়াতে নেপাল ও ভুটান আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্দেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানিয়েছে কাঠমান্ডু। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সফরের প্রথম দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দুই দেশের পারস্পরিক নানা ইস্যু উঠে আসে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আকাশ, রেল ও নৌপথে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিতে আলোচনা হয়েছে। আমরা আলাপ করেছি আমাদের কানেক্টিভিটি বাড়ানোর জন্য। আকাশপথে বিমান বাড়াচ্ছি, তারা রেলওয়েটা পছন্দ করেন। আমরা এখন তো হলদিয়াবাড়ি টু চিলাহাটি, তো আমরা এটা আরেকটু নিয়ে তাদের এক্সামিন করতে হবে। এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকে আন্তর্দেশীয় জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া এগিয়ে নিতে আহ্বান জানায় নেপাল। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনার ঢাকা, কাঠমান্ডু, আর তাছাড়া তারা যেহেতু সাইট ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইট তারা চাইছে, তারা আমাদের এই নদীপথে ব্যবহার করার সুযোগ পাবে। এখন এটা টেকনিক্যাল ডিটেলটা আলোচিত হবে, তারপর এই নীতিগতভাবে ইন প্রিন্সিপল আমাদের কোনো আপত্তি নেই। নেপালের সঙ্গে 4টি সমঝোতা স্মারক ও অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। রমজান সামনে রেখে বাজারে মেয়াদোত্তীর্ণ পানীয়ের সয়লাভ। চকবাজার থেকে বিপুল পরিমাণ জব্দ, মজুত করা হচ্ছে নকল কসমেটিক্সও। পুনঃপ্রয়োগ শুরু হওয়ায় পর্তুগাল অনেকেই টিকা নিচ্ছেন। ইউরোপের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের খবর জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আশিক, রাব্বি, আজকে দ্বিতীয় দিনের মতো পর্তুগালে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির পুনঃপ্রয়োগ শুরু করেছে পর্তুগাল, এবং আজকে দ্বিতীয় দিনে বেশ কিছু শিক্ষক এবং শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কয়েকজনকে কিন্তু এই ভ্যাকসিনের আওতায় পুনরায় আনা হয়েছে। এবং প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা বলেছেন যে সামনের দিনগুলোতে এই ভ্যাকসিন আরও আমদানি করে খুব দ্রুতই সবাইকে যাতে ভ্যাকসিনের আওতায় আনা যায় সে লক্ষ্যে কিন্তু তার সরকার কাজ করছে। এবং আমরা যদি পর্তুগালের কথা আরেকটু দর্শকদের জানাই, সেটি হচ্ছে যে পর্তুগাল কিন্তু 4টি ধাপে লকডাউন উঠিয়ে নেওয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছিল সেটি কিন্তু এখনও তারা বাস্তবায়নের দিকেই যাচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ছোট ছোট প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সাম্প্রতিক যে সময়ে গোটা ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণের বাড়তির যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু নতুন করে ভাবিয়েছে পর্তুগালকে এবং ভাবাচ্ছে। আমরা দেখছিলাম যে ইতালি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরির সহ কয়েকটি দেশে কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনে পর্যন্ত নতুন করে যেতে বাধ্য হয়েছে দেশগুলো। তবে পর্তুগালের কিন্তু পরিস্থিতি কিন্তু এখন যথেষ্ট ভালো। আমরা যদি বলি যে গত 24 ঘন্টায়ও 500-র কম মানুষ নতুন করে আক্রান্ত যেমন হয়েছেন, ঠিক একই রকমভাবে মাত্র 10 জন মানুষ মারা গেছেন পর্তুগালে। তো সব কিছু স্বাভাবিকের দিকে গেলেও কিন্তু গোটা ইউরোপের পরিস্থিতি যেহেতু বেশ নাজুক, তো পর্তুগাল কিন্তু খুব বেশি স্বস্তিতে নেই। কারণ এখনও কিন্তু আমরা জানি যে স্পেনের সঙ্গে পর্তুগালের যে সীমান্ত সেটি কিন্তু 5 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, এবং পরবর্তীতে এই সার্বিক দিকগুলি বিবেচনা করে পরবর্তীতে সীমান্ত খুলে দেওয়া হতে পারে। এছাড়া স্পেন যদি আমরা বলি যে স্পেন কিন্তু যুক্তরাজ্যের সাথে তাদের যে বিমান চলাচল বন্ধ ছিল সেটি তারা নতুন করে খুলে দিয়েছে। তবে ব্রাজিল, সাউথ আফ্রিকা সহ আরও কয়েকটি দেশের সাথে নতুন করে তারা তাদের যে বিধিনিষেধ সেটি বাড়িয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলি যে ইউরোপের বিভিন্ন দেশ বিধিনিষেধ বাড়িয়ে কিন্তু সার্বিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং সামনের দিনগুলিতে ভ্যাকসিন কার্যক্রমে গতি এনে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তো এই ছিল আসলে রাব্বি পর্তুগাল থেকে এখানকার ভ্যাকসিন কার্যক্রম, করোনা পরিস্থিতি এবং গোটা ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর। রাব্বি।
ইউরোপের করোনা পরিস্থিতির খবর নিয়ে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী। বিসিবির ওপর ক্রিকেটারদের আস্থাহীনতার কারণেই সাকিব ও বোর্ড মুখোমুখি অবস্থানে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে অসহায় খেলোয়াড়রাও, যে কারণে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। সময় সংবাদে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভবিষ্যতে বোর্ড সভাপতি হিসেবে সাকিবকে আগাম স্বাগত জানান ম্যাশ। মাশরাফির সাক্ষাৎকার নিয়েছেন হুমায়ুন কবির রোজ। সাকিব তো কোড অফ কন্ট্রাক্ট আছে, সাকিব বেতনভুক্ত খেলোয়াড়, সো সাকিব কেন বলবে, এই কোশ্চেনটা আসতেই পারে। আসছে কি জন্য সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আসছে তো এই কারণে যে একজন আরেকজনের প্রতি লুজিং রেসপেক্ট, এবং খেলোয়াড়রা ওইটা ভাবছে যে আমাদের সিকিউরিটি দেওয়ার মতো কেউ নাই। আমরা যখনই মাঠে কোনো পারফরমেন্স, আপনি কি ডেলি জিততে পারবেন বা সমানভাবে খেলতে পারবেন? কোনো সিরিজে আপনি ভালো খেলবেন, খারাপ খেলবেন, এইভাবে যাবে। তো আমরা যখন খারাপ খেলছি অবশ্যই আমাদেরকে শাসন করবে বা আমাদের পাঁচটা বেশি কথা বলবে বা যেটাই বলবে, আমাদের তো একটা জায়গায়, আমাদের ড্রেসিং রুমে বলবে বা একটা জায়গায় বলবে। সেই জিনিসটা এখন এখানে বলে বাইরে যায় যখন আবার কথা হচ্ছে বা লিক হচ্ছে, তখনই তো প্লেয়াররা বলছে যে সামথিং রং। তো এই যে কমিউনিকেশন গ্যাপগুলো, এবং প্লেয়াররা যে বুঝতে পারতেছে যে আমাদের আস্থার যে সর্বোচ্চ জায়গা সেটাই নড়বড়ে অবস্থায় হয়ে যাচ্ছে, এখান থেকেই তথ্য বাইরে যাচ্ছে। বা আমি কোনো একটা, আমার দ্বারা যদি কোনো একটা পারফরমেন্স খারাপ হয় বা আমার দ্বারা মানে এমন কোনো কাজ হয়ে যায়, ভুলভাল হয়ে যায়, তাহলে আমাকে সিকিউরিটি দেওয়ার মতো কেউ নাই। সাকিব বলেছে মানে নিশ্চয়ই এই নিয়ে আরও প্রবলেম আছে, আরও খেলোয়াড়দের ভিতর আলোচনা আছে। তো আমি মনে করি এই জিনিসটা স্টপ করার দ্য অনলি ওয়ে যে আমার যে গোপন আলোচনাগুলো, আমার বোর্ডের যে গোপন আলোচনা, কনফিডেন্সিয়াল মিটিং, এই তথ্যটা যেন আমার এই ঘরের ভেতরে থাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সাভারের আমিনবাজারে গ্যাস পাইপলাইনে লিকেজ, দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলেনি চুলা, মধ্যরাতের আগে স্বাভাবিক হবে না পরিস্থিতি, জানালো তিতাস। এবং প্রায় 9 মাস পর দেশে 1 লাফে রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্ত। 24 ঘন্টায় শনাক্ত 3,500-এরও বেশি, মৃত্যু 18। নমুনা পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।